আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা বেশ ভালোই আছো। তো তোমাদের 2021 সালে চতুর্থ সপ্তাহের ফিজিক্সের 3 নম্বর অ্যাসাইনমেন্টটা প্রকাশ হয়ে গেছে। তো চলো প্রশ্নগুলো আগে একটু দেখে নেই। তো তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে কাজ, ক্ষমতা ও শক্তি। এখানে শক্তি রূপান্তর 75 কেজি একটি পাথর 40 মিটার উঁচু থেকে ছেড়ে দেওয়া হলো, এটা উদ্দীপক ছিল। তো এখন দেখো তোমাদের 4টা কোশ্চেন দিয়ে দিছে। প্রথম কোশ্চেনটা ছিল 40 মিটার উচ্চতায় বস্তুটির মোট শক্তি কত। 40 মিটার উচ্চতায় বস্তুটির মোট শক্তি কত। খ নম্বর প্রশ্নটা 40 মিটার উচ্চতায় বস্তুটির মোট শক্তি কি কি রূপে রয়েছে ব্যাখ্যা করো। তারপরে তোমাদের গ নাম্বার প্রশ্নে বলেছে বস্তুটি মুক্তভাবে পড়তে থাকলে প্রতি 10 মিটার পর পর বস্তুটির সময় গতিশক্তি ও সময় বিভব শক্তি পরিবর্তনের 2টি লেখচিত্র অঙ্কন করো। তার মানে গ নাম্বার প্রশ্নে তোমাদের সময় লেখচিত্র অর্থাৎ সময় গতিশক্তি লেখচিত্র ও সময় বিভব শক্তি পরিবর্তনের 2টি লেখচিত্র অঙ্কন করতে বলছে। এবং আমাদের 4 নম্বর প্রশ্নে বলেছে লেখচিত্র থেকে কোন উচ্চতায় বস্তুটির গতিশক্তি বিভব শক্তি সমান হবে দেখাও এবং সেটা মোট উচ্চতার কত অংশে সমান। তো এই ছিল তোমাদের কোশ্চেন। চলো ক নম্বর প্রশ্নটি আমরা সমাধান করি। 40 মিটার উচ্চতায় বস্তুটির মোট শক্তি। তোমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছ। মনে করো এটা ভূমি থেকে 40 মিটার উচ্চতায় একটি বস্তু রাখা আছে। তো এখান থেকে বস্তুটা 40 মিটার উচ্চতায় বস্তুটির মোট শক্তি কত, অর্থাৎ ভূমি থেকে 40 মিটার উপরে একটা বস্তু আছে, এই উচ্চতায় 40 মিটার উচ্চতায় বস্তুটির শক্তি কত। তো আমরা জানি এখানে আমাদের মোট শক্তি হচ্ছে বিভব শক্তি আর গতিশক্তি। তো বিভব শক্তি সূত্র হচ্ছে ইপি সমান mgh এবং গতিশক্তির সূত্র হচ্ছে একে সমান হাফ mv²। তো এই চিত্রটা তোমাদের প্রথমে অঙ্কন করে নিবা। দেখো ক নম্বর প্রশ্নের উত্তরটা, অর্থাৎ আমরা জানি মোট শক্তি সমান গতিশক্তি যোগ বিভব শক্তি। বলছে যে কোশ্চেনে দেওয়া ছিল 40 মিটার উচ্চতায়, তাহলে 40 মিটার উচ্চতায় বস্তুটির মোট শক্তি হাফ ইন্টু mv² প্লাস mgh। এখানে সর্বোচ্চ উচ্চতায় অর্থাৎ একটি বস্তু সর্বোচ্চ উচ্চতায় ওঠার পর তার বেগ শূন্য হয়ে যায়, অর্থাৎ ওই বেগে অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা ওঠার পর বস্তুটা স্থির হয়ে নামতে শুরু করে। তো ওই অবস্থায় বস্তুটার বেগ হবে শূন্য, অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি তার গতি শক্তি শূন্য। অর্থাৎ বস্তুর বেগ যেহেতু শূন্য, শূন্য দ্বারা সবগুলোকে গুণ করলে শূন্য হবে। তো এখানে বিভব শক্তির ক্ষেত্রে mgh, m এর মান 75, g এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং আমাদের উচ্চতা 40 মিটার। তো এটাকে আমরা ক্যালকুলেশন করলে অর্থাৎ mgh কে ক্যালকুলেশন করলে পাই 29,400 জুল। 400 জুলকে 1000 দ্বারা ভাগ করলে হয় 29.4 কিলো জুল। তো এটা আমাদের ক নাম্বার ছিল। এখন খ নাম্বারটি দেখবো আমরা। তো খ নাম্বারটি আমাদের কোশ্চেনে দেওয়া ছিল 40 মিটার উচ্চতায় বস্তুটির মোট শক্তি কি কি রূপে রয়েছে ব্যাখ্যা করো। 40 মিটার উচ্চতায় বস্তুটির শক্তি কি কি রূপে রয়েছে। সর্বোচ্চ উচ্চতায় আমাদের বেগ শূন্য হলে আমাদের গতি শক্তিটাও শূন্য হবে। সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি সর্বোচ্চ, কারণ সর্বোচ্চ উচ্চতাটা সর্বোচ্চ, আর বিভব শক্তি থেকে আমরা জানি ইপি সমান mgh। তো এখান থেকে আমরা বিভব শক্তিটা পাবো সর্বোচ্চ। ঠিক আছে। গ নাম্বার কোশ্চেনটা দেওয়া ছিল বস্তুটি মুক্তভাবে পড়তে থাকলে প্রতি 10 মিটার পর পর বস্তুটির সময় গতিশক্তি ও সময় বিভব শক্তি পরিবর্তনের 2টি লেখচিত্র আঁকো। 2টি লেখচিত্র আঁকতে হবে, একটি সময় গতিশক্তি, অপরটি হচ্ছে সময় বিভব শক্তি। 2টা গ্রাফ আঁকতে হবে। তো গ্রাফ আঁকার আগে আমাদের গতিশক্তি এবং বিভব শক্তিগুলো বের করতে হবে। তো গ নাম্বার প্রশ্ন, প্রথম ক্ষেত্রে আমরা যে কাজটা করব, আমরা সর্বপ্রথম এই চিত্রটি অঙ্কন করব এবং চিত্রটি একটু বোঝার চেষ্টা করব। প্রথম ক্ষেত্রে 40 মিটার উচ্চতায় বিভব শক্তি EP1 mgh, এখানে মান বসাবো, মান বসে ক্যালকুলেশন করলে হয় 29,400।
জুল। 40 মিটার উচ্চতায় গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার। যেহেতু সর্বোচ্চ উচ্চতায় ব্যাগ শূন্য, তা গতিশক্তিটাও শূন্য হবে। তো সর্বোচ্চ উচ্চতায় আমাদের সময়ও শূন্য। দ্বিতীয় ক্ষেত্রে আমরা একটু দেখি, প্রথম 10 মিটার অতিক্রম করার পর ভূমি থেকে, অর্থাৎ 40 মিটার থেকে 10 মিটার অতিক্রম করছে, তাহলে কত মিটার থাকে? 30 মিটার। আমাদের এখানে টোটাল হাইট 40 মিটার, 10 মিটার অতিক্রম করছে, তার মানে বস্তুটি কোথায় আছে এখন? 30 মিটার উচ্চতায়। ভূমি থেকে 30 মিটার উচ্চতায় বস্তুটি আছে। তো দ্বিতীয় ক্ষেত্রে 10 মিটার অতিক্রম করার পর ভূমি থেকে বস্তুটি কত মিটার উচ্চতায় আছে? 30 মিটার। তাহলে এখান থেকে আমরা বিভব শক্তি লিখব EP2 সমান mgh, মান বসাবো, m এর মান 75, g এর মান 9.8 এবং h 30 মিটার উচ্চতায় আছে, গুণ করলে হয় 22,050 জুল। গতিশক্তি EK2 সমান হাফ এম ভি স্কোয়ার। তো এখান থেকে ভি স্কোয়ারের সূত্র আমরা লিখব, আমরা জানি পরন্ত বস্তুর যে সূত্রটা রয়েছে, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2gx। এখানে এক্স অথবা এইচ তোমরা ব্যবহার করতে পারো। তো এখানে ভি এর পরিবর্তে আমরা ইউ স্কোয়ার প্লাস 2gx ব্যবহার করব। তো যেহেতু বস্তুটি স্থির অবস্থা থেকে পড়তে শুরু করেছে, তার আদি বেগটা হবে 0। তাহলে এখানে থাকবে কি? হাফ এম ইন্টু 2gx, অর্থাৎ হাফ এম ইন্টু 2gx। এই 2 আর এই 2 কাটা, mgx। এখান থেকে আমরা মান বের করব, মান বসাবো, এম এর মান 75, জি এর মান 9.8, এক্স এর মান 10, অর্থাৎ 10 মিটার দূরত্ব অতিক্রম করছে, অর্থাৎ গুণ করলে হয় 7,350 জুল। তারপরে দেখো, এই যে প্রথম 10 মিটার দূরত্ব অতিক্রম করলাম, তাহলে আমাদের কত সময় লাগলো? অর্থাৎ প্রথম 10 মিটার অতিক্রম করতে আমাদের সময় লাগলো T2। অর্থাৎ এখান থেকে আমরা পরন্ত বস্তুর, অর্থাৎ গ্যালিলিওর আরেকটা সূত্র আছে, সেই সূত্রটা ব্যবহার করতে পারি, যে এই সমান সমান ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার। এখান থেকে যেহেতু বস্তুটি স্থির অবস্থা থেকে পড়া শুরু করছে, তার জন্য এই ইউ এর মান আমাদের 0 হবে। তো এখান থেকে এক্স সমান সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তোমাদের বইতে সম্ভবত এখানে এইচ লেখা আছে, তো সমস্যা নাই, এইচ বসাতে পারো। তো আমি এক্স দিয়ে সলিউশনটা সলভ করেছি। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে টি এর মান বের করব। টি সমান সমান হয় আমাদের √2x/g। 2x, এক্স এর মান কিন্তু আমরা 10 পেয়েছি, সেই 10টা বসাবো, নিচে আছে আমাদের জি 9.8। এটা ক্যালকুলেশন করলে হয় 1.43 সেকেন্ড। তৃতীয় ক্ষেত্রে দ্বিতীয় 10 মিটার অতিক্রম করার পর ভূমি থেকে উচ্চতা, অর্থাৎ 30 থেকে 10 বিয়োগ করব, 20 মিটার। অর্থাৎ বস্তুটি প্রথম 10 মিটার অতিক্রম করার পর 30 মিটার উচ্চতায় ছিল ভূমি থেকে। এখন পরবর্তী 30 থেকে 10 মিটার অতিক্রম করার পরে এখন আছে 20 মিটার উচ্চতা। এই 20 মিটার উচ্চতায় বস্তুটির বিভব শক্তি EP3 mgh, মান বসিয়ে ক্যালকুলেশন করব। তারপরে গতিশক্তি এখানে EK3 হাফ এম ভি স্কোয়ার। তো আমরা প্রথম ক্ষেত্রে পেয়েছি হাফ এম ভি স্কোয়ার সমান সমান mgx। আমি স্ক্রিনে ওইটুকু অংশটুকু দিয়ে দিব, তাহলে তোমরা ওইখান থেকে দেখে এখানে mgx পর্যন্ত লিখবা, ঠিক আছে? তারপরে এখানে এম এর মান 75, জি এর মান বসাবা, এক্স এর মান বসাবা। প্রতি ক্ষেত্রে কিন্তু আমাদের এক্স এর মান 10 হবে, অর্থাৎ 10 মিটার করে উচ্চতা কমতেছে। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি দ্বিতীয় 10 মিটার অতিক্রম করতে সময় লাগে T3 সমান সমান √2x/g। এখানে কিন্তু আমাদের ভূমি থেকে বস্তুটা দূরত্ব কত? 20 মিটার। এক্স এর মান হবে 20, ঠিক আছে? তারপরে 9.8 দ্বারা ভাগ করলে, তার বর্গমূল করলে 2.02 সেকেন্ড হয়। বস্তুটি 20 মিটার আছে, ভূমি থেকে 20 মিটার উচ্চতায় আছে, আবার 10 মিটার দূরত্ব অতিক্রম করলো, এখন আছে কোথায়? ভূমি থেকে 10 মিটার উচ্চতায়। তো এখানে আমরা লিখব চতুর্থ ক্ষেত্রে তৃতীয় 10 মিটার অতিক্রম করার পর ভূমি থেকে 20 বিয়োগ 10, অর্থাৎ 10 মিটার উচ্চতায় আছে। তাহলে এখানে বিভব শক্তি EP4 mgh, মানগুলো বসাবো 75, এম এর মান 75, জি এর মান বসাবো, এইচ এর মান হচ্ছে 10 মিটার দূরত্ব, এই যে এখানে 10 মিটার। তো এখানে ক্যালকুলেশন করলে হয় 7,350 জুল। এখানে আমাদের গতিশক্তি EK4 হাফ এম ভি স্কোয়ার। তো হাফ এম ভি স্কোয়ার থেকে আমরা কিন্তু ডিরেক্টলি mgx লিখতে পারি। আমি প্রথম ক্ষেত্রে দেখিয়েছি, স্ক্রিনে দিয়ে দিব, তোমরা সেখান থেকে ওইটা করে
তারপরে এইটুক করে নিবা। mgx এখানে মান বসাবা, mgx এর মান বসালে হয় আমাদের m এর মান 75, g এর মান 9.8, x এর মান হচ্ছে 10। তো এটা ক্যালকুলেশন করলে হয় 22,050। এখন বস্তুটি কোথায় আছে? বস্তুটি আছে ভূমি থেকে 10 মিটার উচ্চতায়। এই 10 মিটার অতিক্রম করলে বস্তুটি থাকবে ভূমিতে, অর্থাৎ তৃতীয় 10 মিটার অতিক্রম করতে সময় লাগে t4। সময় t4 সমান এখান থেকে আমরা লিখব √2x/g। এখানে x এর মান কিন্তু 30, অর্থাৎ বস্তুটি 40 মিটার হতে পর্যায়ক্রমে তিনবার 10 মিটার করে দূরত্ব অতিক্রম করছে, অর্থাৎ 3 × 10 = 30। তো এখানে সেই 30 যে বস্তুটি পরপর 3 বার 30 মিটার দূরত্ব অতিক্রম করছে। তো এখানে ক্যালকুলেশন করলে আমাদের হয় সময় 2.47 সেকেন্ড। তো সর্বশেষ ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, বস্তুটি আমাদের এখন ভূমি থেকে 10 মিটার উচ্চতায় আছে। এই 10 মিটার দূরত্ব অতিক্রম করলে 10 মিটার দূরত্ব আছে, ভূমি থেকে 10 মিটার উচ্চতায় আছে। এই 10 মিটার অতিক্রম করলে সে থাকবে ভূমিতে, অর্থাৎ আমরা লিখব এখানে পঞ্চম ক্ষেত্রে চতুর্থ 10 মিটার অতিক্রমকালে, অর্থাৎ বস্তু যখন ভূমিতে, তখন বিভব শক্তি EP5 = mgh। মানগুলো এখানে বসাবো। যেহেতু h ভূমিতে থাকে তো উচ্চতা নাই, উচ্চতা হচ্ছে 0, তাহলে পুরো ক্যালকুলেশন করলে আমাদের 0, অর্থাৎ আমরা বলতে পারি বিভব শক্তি সমান 0। তো গতিশক্তি দেখো, গতিশক্তি ek5 ½ mv²। তো এখান থেকে আমরা mgx লিখব। তো মানগুলো বসাবো, অর্থাৎ x এখানে 40 হবে, x এখানে 40 হবে। আচ্ছা, সে সর্বোচ্চ অর্থাৎ 40 মিটার থেকে 40 মিটার দূরত্ব অতিক্রম করছে। ক্যালকুলেশন করলে আমাদের হয় 29,400 জুল। তো এই 40 মিটার দূরত্ব অতিক্রম করতে তার সময় লেগেছে t5 = √2x/g, অর্থাৎ সে দূরত্ব অতিক্রম করছে 40 মিটার। ক্যালকুলেশন করলে হয় 2.85 সেকেন্ড। এই মানগুলা গ্রাফে বসাবো। তো গ্রাফে বসানোর আগে তোমরা যে কাজগুলো করবা, এটা কিন্তু মূল অ্যাসাইনমেন্টের কাজ না, অর্থাৎ এই একটু শখটা লিখে নিবা, ঠিক আছে? গতিশক্তির ক্ষেত্রে অর্থাৎ যখন 0 সেকেন্ড তখন বস্তুটির গতিশক্তি 0, যে মানগুলো আমরা পাইছি সে মানগুলো এইভাবে খাতায় একটা রাফ করে নেবা, তাহলে তোমার এই শখটা পূরণ করতে খুব সহজ হবে। আচ্ছা দেখো, শখে এখানে আমি সব কিছু বসিয়ে রেখেছি তোমাদের সামনে। এখন আমি শুধু জাস্ট এই রেখাটা মিলাবো। অর্থাৎ দেখো, যখন গতিশক্তি 0, সময় 0, গতিশক্তিও 0, তারপর সময় বাড়ার সাথে সাথে আমাদের গতিশক্তির মানও বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আমরা এই রেখার সাথে এটা যোগ করব, এর সাথে এটা যোগ করব, তারপরে এর এক পয়েন্টের সাথে এই পয়েন্টটা যোগ করব এবং এই পয়েন্টের সাথে এই পয়েন্টটা যোগ করব। তো দেখো, ছক কাগজের করার ক্ষেত্রে আমি যে কাজটি অবলম্বন করেছি, অর্থাৎ এখানে যে প্রতি বর্গ ঘর, এটা হলো x অক্ষ আর এটা হলো y অক্ষ। x অক্ষ বরাবর 10 ঘরকে এক একক ধরেছি। এই যে এখানে যে 10টা ঘর আছে, এই 10 ঘরকে এক একক ধরছি। আবার এই y অক্ষ বরাবর প্রত্যেকটা ঘরকে, এই যে কিঞ্চিত কিঞ্চিত ছোট ছোট ঘর, এই ঘরগুলাকে এক একটা ঘরকে 1000 একক ধরেছি। তো এটা ছিল গতিশক্তির গ্রাফ, সময় বনাম গতিশক্তি গ্রাফ। এখন আমরা সময় বনাম বিভব শক্তির গ্রাফটা দেখব। তো দেখো, যখন আমাদের সময় 0 তখন আমাদের বিভব শক্তি ছিল সর্বোচ্চ 29,400। সময় যখন আমাদের 1.43 সেকেন্ড তখন আমাদের বিভব শক্তি ছিল 22,050। সময় যখন আমাদের 2.02 সেকেন্ড তখন আমাদের বিভব শক্তি ছিল 14,700, ঠিক আছে? সময় যখন আমাদের 2.47 সেকেন্ড তখন আমাদের বিভব শক্তিটা ছিল 7,350, এবং সময় যখন আমাদের সর্বোচ্চ অর্থাৎ 2.85 সেকেন্ড তখন আমাদের বিভব শক্তির মান 0, অর্থাৎ সময় বাড়ার সাথে সাথে বিভব শক্তির মানটা কমেছে।
এই ছিল আমাদের বিভব শক্তি বনাম সময় গ্রাফ। এখানেও আমি একই কাজ করেছি। এক্স অক্ষ বরাবর প্রতি 10 বর্গ ঘরকে 1 একক ধরেছি এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্র একটা ঘরকে 1000 একক ধরেছি। তো এই ছিল আমাদের বিভব শক্তি এবং সময় বনাম গ্রাফ, আর এটা ছিল আমাদের গতি শক্তি বনাম সময় গ্রাফ। এখন একটা ছক কাগজে যদি আমরা এই দুইটা গ্রাফকে একত্রে করি তাহলে আমাদের গ্রাফটা হয় তো একটা ছক কাগজে যদি দুইটা গ্রাফকে আমরা একত্রে করি তাহলে এটা হচ্ছে আমাদের গতিশক্তির গ্রাফ কার্ভ, আর এটা হচ্ছে আমাদের বিভব শক্তির কার্ভ গতিশক্তির গ্রাফ গতিশক্তি, আর এটা হবে আমাদের বিভব শক্তির কার্ভ। তো দুইটা কার্ভ দেখো কোন বিন্দুতে মিলিত হয়েছে, দুইটা কার্ভ। এটা যদি আমরা এই যে এই বরাবর দেখি ওয়াই অক্ষ বরাবর, অবশ্যই তোমরা দেখবে এটা 14,700 যে জুল ছিল গতিশক্তি বিভব শক্তি 14,700, এবং সময়টা এটা ছিল 2.02 সেকেন্ডে এই পয়েন্টটা মিলিত হয়েছে। তো আমাদের গ নাম্বার কোশ্চেনে দেওয়া ছিল, প্রশ্নে দেওয়া ছিল লেখচিত্র থেকে কোন উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তি সমান হবে, সেটা মোট উচ্চতার কত শতাংশ। তো গ নাম্বার করার ক্ষেত্রে আগে তোমরা এই চিত্রটা গ্রাফ করার পরে দেখো তো কোন বিন্দুতে মিলছে। এটা যদি আমরা গতিশক্তি অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর দেখি, ওয়াই অক্ষের এটা হচ্ছে আমাদের 14,700 জুল যেখানে আছে সেখানে মিলিত হয়েছে, এবং সময় হচ্ছে 2.02 সেকেন্ডে। তো এই লেখচিত্রটি করার পর তোমরা গ নাম্বারে এই অংশটুকু লিখবা, অর্থাৎ লেখচিত্র থেকে দেখা যায় যে লেখচিত্র থেকে আমাদের দেখা যাচ্ছে যে 2.02 সেকেন্ডে বস্তুটি বিভব শক্তি আর গতিশক্তির মান সমান। 2.02 সেকেন্ডে বস্তুটির বিভব শক্তি এবং গতিশক্তির মান সমান, এবং এই মানটা হচ্ছে 14,700 জুল। তো এটা লেখবা এখানে। গ নম্বরে আমরা পেয়েছি 20 মিটার উচ্চতায় বস্তুটির বিভব শক্তি আর গতিশক্তিটা সমান। আমরা কত উচ্চতায় পেয়েছি, 20 মিটার উচ্চতায়, আর আমাদের টোটাল উচ্চতা ছিল 40, 20/40 × 100%, অর্থাৎ অর্ধেক উচ্চতায়। অর্ধেক উচ্চতায়। তারপরে লিখবা অর্থাৎ যে উচ্চতায় পাথরটির বিভব শক্তি ও গতিশক্তি সমান সেই উচ্চতা মোট উচ্চতার অর্ধেক। তোমরা এটা এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখো। তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং যারা এখনও অ্যাসাইনমেন্টগুলো করো নাই প্রথম দ্বিতীয় তৃতীয় সপ্তাহের ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখে
অ্যাসাইনমেন্টগুলো করে নিতে পারো। তো এই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।